প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আ আমাদের আজকের আলাপের বিষয় মূলত যে ভূ-রাজনীতির খেলায় বাংলাদেশের মুক্তি কোন পথে? আর আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব। সেই সাথে আরো একটা গুরুত্বপূর্ণ আলোচনা, যে হাইকোর্ট একটি যুগান্তকারী রায় দিয়েছে। দ্বিতীয় বিয়ে করতে হলে আগে যেমন প্রথম স্ত্রীর অনুমতি লাগতো, এখন আর প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। সেটি একদম শেষে বলবো। তো তার আগে আপনারা জানেন যে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল আমেরিকায় গিয়েছিলেন। তিনি নির্ধারিত সময়ের ৮ ঘন্টা আগে বাংলাদেশে ফিরছেন। তিনি এই মুহূর্তে আকাশপথে রয়েছেন। বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, তিনি অলরেডি বাংলাদেশে এসেছেন বলে শুনেছি। তিনি সংবাদ সম্মেলন করবেন কালকে বা পরশু, এবং এই সংবাদ সম্মেলনের একটি বৈশিষ্ট্য হলো তাকে সংবাদ সম্মেলনে কোনো প্রশ্ন করা যাবে না। এটা প্রশ্নবিহীন একটি সংবাদ সম্মেলন হবে বলেই শুনলাম। এখন আপনারা আরো জেনেছেন, গতকাল আমিও বলেছি যে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী, যেটি ট্রাম্প প্রপোজ করেছে এবং জাতিসংঘের নভেম্বরের মিটিংয়ে সেটা এন্ডোর্স করা হয়েছে, যে গাজা পুনর্গঠন, গাজার আইন শৃঙ্খলা রক্ষা, গাজার মানুষের স্বাভাবিক জীবনে ফিরে আসা, এসব নিয়ে সেখানে একটা বহুদেশীয় একটা বাহিনী কাজ করবে, যেটা অনেকটা ইউএন পিস কিপিং মিশনের মতো, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর মতো। তো এটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স। এটা প্রপোজ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু এখনো এর অনেক টার্মস অফ রেফারেন্স বাকি রয়েছে। এবং আমেরিকার পক্ষ থেকে পাকিস্তানকে অনুরোধ করা হয়েছিল এই ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্সে সৈন্য পাঠানোর জন্য, কিন্তু বাংলাদেশ অনেকটা নিজের থেকে যেচে পড়েই এখানে সৈন্য পাঠাতে চেয়েছে। এবং এই যে বাংলাদেশের নিজের থেকে যেচে পড়া, এটা বেসিক্যালি ডক্টর ইউনূসের ইচ্ছে হয়েছে। ডক্টর ইউনূস নিজের থেকেই আমেরিকার কাছে প্রস্তাব দিয়েছে যে তারা এই আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সৈন্য পাঠাতে চায়, এবং ডক্টর খলিলকে বলে দেওয়া হয়েছে যে এই সৈন্য পাঠানো হবে, এইটা ইউনূসের পক্ষ থেকে আমেরিকার কাছে অফার, এবং এর বিনিময়ে ডক্টর ইউনূস বেসিক্যালি আরো ১ বছর তার এই বর্তমান যে ইন্টারিম ক্ষমতাটা, এটা কন্টিনিউ করতে চেয়েছে। যেমন আমেরিকা এই শর্তে রাজি হয়নি, যে এই কারণে ডক্টর ইউনূসকে আরো ১ বছর এক্সটেনশন দিয়ে এই প্রধান উপদেষ্টা পদে রাখা হবে, এটা আমেরিকা রাজি হয়নি। তবে স্ট্যাবিলাইজেশন ফোর্সে যোগ দেওয়ার জন্য যে প্রস্তাব বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সে ব্যাপারে আমেরিকা বলেছে সেটা বিচারাধীন। কিন্তু এই যে এইটা হবে, এটা নিয়ে আমি কালকে কথা বলেছি, কিন্তু এইখানে বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশের আর্ম ফোর্সেস এর থেকে যে যাবে, এইটার ব্যাপারে বাংলাদেশ আর্ম ফোর্সেস এর কারোর সাথে আলাপ করা হয়নি, কোনো বাহিনী প্রধানের সাথে আলাপ করা হয়নি। এবং এটা শোনার পর থেকে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে একটা অসন্তোষ দানা বেঁধে উঠেছে। তারা শান্তিরক্ষী বাহিনীতে তারা যেতে খুবই আগ্রহী, কারণ এটা একটা চ্যালেঞ্জিং জব, ইট ব্রিংস লট অফ মানি। কিন্তু তারা গাজায় যাওয়ার ব্যাপারে আগ্রহী না, কারণ গাজায় গিয়ে তাদের হামাসের বিরুদ্ধে অপারেশন করতে হবে, যে যা আলোচনায় পর্যন্ত বোঝা যাচ্ছে। এবং খুবই আনসার্টেইন এখন পর্যন্ত এইখানকার কি অবস্থা। ইসরায়েল এবং গাজার মধ্যে যে হামাস বাহিনীর মধ্যে একটা যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু এই যুদ্ধবিরতি পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করে বলছে যে তারা মানছে না। এক পক্ষ আর এক পক্ষকে বলছে যুদ্ধবিরতি মানছে না, এবং দুই পক্ষরই বেশ হতাহতের ঘটনা ঘটছে। এখনো প্রচুর ২০ লক্ষ বা তারও বেশি গাজাবাসী উদ্বাস্তু অবস্থায় বাস করছে। তো এই জায়গাটায় আমাদের বাংলাদেশ আর্ম ফোর্সেসের অফিসাররা বা সৈনিকরা তারা যেতে চায় না, তারা মুসলিম ভাইদের এগেনস্টে অপারেশন করতে চায় না। সুতরাং এটা নিয়ে কিন্তু আর্মির মধ্যে একটা অলরেডি গতকাল থেকে একটা অসন্তোষ বেড়েছে। সুতরাং এইটা এখন ভবিষ্যতে ফাইনালি বাংলাদেশ আর্ম ফোর্সেস থেকে কি আসলেই ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্সে যায় কিনা, সেটা কিন্তু আমাদের দেখতে হবে। তবে ডক্টর ইউনূস ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য
এই কাজটা করার একটা উদ্যোগ নিয়েছে। এদিকে নির্বাচন হবে কিনা এটা নিয়ে আবার সেই মানে আমি যে বলেছি একটা অনিশ্চিত নির্বাচন, কিন্তু এখন বিএনপি এবং তারেক রহমান চাইছে যে করেই হোক 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা যেন হয়ে যায়। এবং আপনারা দেখেছেন গতকাল ভারতীয় হাইকমিশনার যিনি বাংলাদেশে রয়েছেন প্রণয় ভার্মা, তার সাথে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের একটা বৈঠক হয়েছে এবং সেখানে তারেক রহমান বলেছে যে যে কোনোভাবেই হোক 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা হয়ে যায়। যেহেতু ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হয় ভারতের পক্ষ থেকে এবং পৃথিবীর অনেক দেশের পক্ষ থেকে বা দেশের ভেতর থেকেও বলা হচ্ছে, এই দাবির প্রেক্ষিতে তারেক রহমান বলে যে যদি ইনক্লুসিভ নাও হয় ইলেকশনটা হয়ে যাক, প্রয়োজনে সবাই মিলে আবার একটা ইনক্লুসিভ নির্বাচন করা যাবে। এবং বলেছে এর আগে 1996 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলেছে যে এর আগে আমরাও করেছি, আওয়ামী লীগও করেছে, সুতরাং এটা নতুন কিছু না, কিন্তু এই মুহূর্তে একটা নির্বাচন হওয়া জরুরি। তার মানে এখন নির্বাচনের এই যে হবে কি হবে না এর মধ্যে দিয়ে বিএনপি তার স্ট্যান্ডটা ক্লিয়ার করে দিয়েছে যে তারা অ্যাট এনি কস্ট এই নির্বাচন চায়। এবং বিএনপি যখন এই নির্বাচনটা চায় তখন জামাতে ইসলামের পক্ষ থেকে একটা কনসার্ন ব্যক্ত করা হয়েছে। জামাতে ইসলাম যেটা বলতে চাচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড এটা ইনশিওর করতে হবে। তারা মনে করছে যে তারেক রহমানকে যতটুকু তার প্রাপ্য তার চেয়ে অনেক বেশি সুযোগ সুবিধা ও সরকারি সুরক্ষা দেওয়া হচ্ছে, যেটা আসলে লেভেল প্লেইং ফিল্ড গঠনের জন্য অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। সুতরাং জামাত কিন্তু এই ব্যাপারটা তারা অবজার্ভ করতেছে এবং জামাত খেয়াল করছে যদি এমন হয় যে প্রশাসন এবং সবাই মিলে বিএনপিকে ক্ষমতায় আনার সব আয়োজন সম্পন্ন করে, সেক্ষেত্রে জামাত নির্বাচন থেকে উইথড্র করবে কিনা সেটা নিয়ে একটা ঝুঁকি তৈরি হয়েছে। যাই হোক, রাজনীতির অনেক সিরিয়াস আলোচনা করলাম। আমি বলেছি যে আগামী কয়েকদিন আমাদের দেখতে হবে, তবে শুরুতে যে কথাটা বলেছিলাম আজকের মিডিয়ায় ফলো করে এসেছে যে দ্বিতীয় বিয়ে করতে গেলে স্বামীকে আর প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে না। এটা শুনে আমার অনেক বন্ধু, পুরুষ বন্ধু দেখলাম খুবই পুলকিত। আসলেই কি তাই? হাইকোর্ট রায় দিয়েছে এবং হাইকোর্ট বলেছে যে মুসলিম আইনে কোথাও বাধ্যবাধকতা নাই যে দ্বিতীয় বিয়ে করতে গেলে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে। কিন্তু যেটা আছে সেটা হলো যে আরবিট্রেশন কাউন্সিলের অনুমোদন লাগবে কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায়। এখন কথা হলো যে আরবিট্রেশন কাউন্সিলটা কি? এটা হলো অনেকটা স্থানীয় পর্যায়ের একটা সালিসি কমিটির মতো। এটা ধরেন ইউনিয়নে যদি হয় সেক্ষেত্রে ইউনিয়ন চেয়ারম্যান, যদি পৌরসভায় হয় পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের মেয়র বা তার প্রতিনিধি, এবং স্বামীর পক্ষের একজন প্রতিনিধি, স্ত্রীর পক্ষের একজন প্রতিনিধি সহ 3 থেকে 5 জনের একটা সালিসি কমিটি। সেইখানে স্ত্রীর পক্ষের যিনি প্রতিনিধি থাকবেন তার মতামতটা গুরুত্বের সাথে দেখা হবে। অর্থাৎ প্রথম স্ত্রী সরাসরি কি বললো না বললো, অনুমতি দিল কিনা, তার চেয়ে কথা হলো যে ওই সালিসি কমিটিতে এটা আলোচনা হবে এবং সেই কমিটি যদি দুই পক্ষের আলোচনা এবং সবকিছু বিবেচনা করে মনে করে যে স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারবে তাহলেই কেবল করতে পারবে। সুতরাং এই প্রথম স্ত্রীর অনুমতির চেয়ে ব্যাপারটা কিন্তু আরো কঠিন হয়ে গেল এবং এইটাই মুসলিম আইনে আছে। সুতরাং যারা এই হাইকোর্টের যুগান্তকারী রায়ে খুশি হয়েছিলেন এবং দ্বিতীয় বিয়ে করার জন্য অলরেডি উসখুস করা শুরু করছেন, তারা এই বিষয়টি একটু জানবেন এবং আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করতে যান না, তাহলে কিন্তু আইনত ফেঁসে যাবেন। প্রিয় বন্ধুরা, সবসময় খুব সিরিয়াস কথা বলি, তো আজকের যেটা বললাম এটা রসিকতা না, দিস ইজ ট্রু, বাট একটু জাস্ট ফিলিং রিলিফড, একটু আপনাদের সাথে একটু হালকা কথাবার্তা বললাম। ইলেকশন হবে কিনা আমার সন্দেহ আছে। পুরো পরিস্থিতি অন্যদিকে চলে যাচ্ছে আমি যা দেখতেছি, ফলে ওদের মধ্যে এই জোটটাকে ভাঙনের আর কোনো সম্ভাবনা নেই। আমি একটা পুরো অন্যদিকে আলো ফেলছি আপনাদের জিনিসটাকে বোঝার ক্ষেত্রে। আপনি দেখতেছেন জোট টিকবে কিনা, আমি বলতেছি জোট টিকবে কিনা ওই পর্যায়ে নাই জিনিসটা। কিন্তু আপনি সব সময় বলে আসতেছেন আগে থেকে যে ইলেকশন হয় কিনা, এই পর্যায়ে সন্দেহ, এই পর্যায়ে বিশেষ করে কালকে যে ডেভেলপমেন্ট হয়েছে তাতে আমি আরো শিওর হয়েছি। কি ডেভেলপমেন্ট দাদা যদি বলতেন? না, এটা পাবলিকলি বলা যাবে না। পাবলিকলি যা দেখছেন তাই। পাবলিকলি দেখছেন কি কি আমি তালিকা দিয়ে দিই।
সন্ধ্যাবেলা ঠিক না, এনটিভি 10:30টার নিউজের সময় বিএনপির স্থায়ী কমিটি মিটিং ছিল, মিটিং ভেঙে বেরিয়ে এসে মির্জা ফখরুল ঘোষণা করলো যে তাদের উত্তরবঙ্গ সফর ক্যান্সেল। সেটা তো নির্বাচন কমিশনের অনুরোধে। যার অনুরোধেই হোক না কেন, এটা একটা রিমার্কেবল ঘটনা, 1 নম্বর। 2 নম্বর ঘটনা হলো সন্ধ্যাবেলায় জামাত ইসলাম স্টেটমেন্ট দিল যে ইলেকশন নাই, এনভায়রনমেন্ট নেই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছেন তো পরে, কিন্তু ঘুম থেকে উঠেই দেখলেন যে প্রেস সচিব দেবার হচ্ছে আমরা কারো দিকে কাজ হয়ে দিই। এই 3টা ঘটনা দেখেন, আপনি বুঝতে পারবেন যে এটা কোন দিকে যাইতেছে ঘটনা। ফলে যেটা দেখতেছেন এটা তা না, ঘটনার ভিতরে অন্য ঘটনা শুরু হয়ে গেছে। এটা হচ্ছে তারেকের ইলেকশন না হলে ইউনুস আর তারেকের কি হবে বলে আপনি মনে করেন? ইলেকশন না হলে এই জিনিসটাকে ঠিক করতে হবে কি হবে, বাট এটাকে আমি শিওর করতে পারি, নিশ্চয়তা দিতে পারি, খুব সম্ভবত ইমিডিয়েটলি ইউনুস সাহেব ক্ষমতা ছাড়ছে না, যদি না উনি আবার একটা এক্সট্রিম বাজে কোনো কাজ না করেন। ইমিডিয়েটলি না। তারেক কি করবে? তারেক যদি মনে করেন নিজের নিরাপত্তার সমস্যা আছে, আমি লন্ডনে ভালো ছিলাম, পরিস্থিতি খুবই খারাপ, ইলেকশনের তো কোনো অবস্থায় নেই, আমরা উল্টা আমার উপর চাপ আসতে চায়, তো সে চলে যাবে অথবা থেকে যাবে। এর সাথে ইলেকশনের কোনো সম্পর্ক নেই। আফতাবউদ্দিন নামে একজন অনেকবার কমেন্ট করেছেন একটা কমেন্ট, যে তারেক রহমানের এনআইডি কার্ড 24 ঘন্টায় পেয়ে যান, আমাদের মতো সাধারণ জনগণের এনআইডি কার্ড পেতে বছরের পর বছর লেগে যায়, কারণ কি? বুঝেনি তো, আর বেশি বলা কিছু শুধু তাই না, একদিনের মধ্যে কার্ড করছেন, একদিনের মধ্যে নমিনেশন সাবমিট করে নিচ্ছেন, আপনি শুধু কার্ড বলতেছেন, সব তো ম্যাজিকের মতন হয়ে যায়, বুঝেন না? দাদা, যদি নির্বাচন না হয় তাহলে জামাত জোট কি করবে? জামাত জোট সহজে ভাঙবে না, জামাত জোট অনেক রোল প্লে করবে, অ্যাটলিস্ট অনেক দিন। জামাত জোট বলেছি, শুধু একা জামাত বলি নাই। দাদা, আরেকটি গণঅভ্যুত্থান প্রয়োজন, ইনি লিখেছেন, এবার বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল বাংলাদেশিদের অংশগ্রহণ প্রয়োজন। না, আর কি অ্যানার্কিস্ট দেখতেছি, ট্রু অ্যানার্কিস্ট বাংলাদেশে অংশগ্রহণ প্রয়োজন। আরে বাবা, অ্যানার্কিস্ট শব্দটা নেগেটিভ, ফলে এই শব্দ দিয়ে না বললে ভালো। আর একটা অভ্যুত্থান প্রয়োজন হয়ে যাবে, চিন্তা করেন না। আওয়ামী লীগের বি টিম বিএনপি। হ্যাঁ হ্যাঁ, এইভাবেই সে দাঁড় করানোর চেষ্টা করছে, মুখে স্বীকার করে বা না স্বীকার করে। এখন অলরেডি এটা বিএনপির প্রার্থী যারা, তারা বলা শুরু করছে, এই হচ্ছে নিউ ডেভেলপমেন্ট, নিউ আগাইছে কদ্দূর, এটার বাপ কাটি হলো এটা। ওই যে হারুন, চাঁপাইনবাবগঞ্জ হারুন অলরেডি বলা শুরু করছে না? আগে বলতো মির্জা ফখরুল, এখন শুরু হয়েছিল ঠাকুরগা দিয়ে, এটা এখন চাঁপাইনবাবগঞ্জ আইছে, বাকিটা ঢাকায় ঢুকবে কখন তখন দেখে। একজন একটা কঠিন প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে ছোট নাম তো জুলাই নিয়ে অনেক কথা দিয়েছিলাম, কিন্তু হতাশ মনে হচ্ছে, কাউকে পাওয়া যাচ্ছে না যে 2য় জুলাই শুরু করার মতন। আমরা কি আদৌ, আমি মনে করি যদি আপনারা স্ট্রংলি ধরে বসে থাকেন, আমরা অবশ্যই জিতব। আমার মনে হয় আমি উত্তর দিয়েছি আপনাকে। থ্যাংক ইউ। নেক্সট। দাদা, what happens if Tarek Rahman and Dr. Yunus negotiations fail? Does that mean that there will be election on 12 of February? উনি ইলেকশন থেকে সিলেকশন লিখে ফেলেছে। আমি যতটুকু জানি অ্যাজ ইনফরমেশন, তারেকের সাথে ইউনুসের কোন ডিলের সম্ভাবনা আস্তে আস্তে নাই হয়ে গেছে। কিছু কিছু আছে, কিন্তু হবে কিনা অন্তত ইউনুস সাহেবের দিক থেকে ইউনুস সাহেব মনে করে না যে কোনো সম্ভাবনা আছে, আমি যতটুকু ইনফরমেশন রাখি। এগুলো একটা। সেকেন্ড, এর মানে কি হয়ে গেল না, যদি নেগোসিয়েশনটা ফেল করে তাহলে তো আর এই 12 ফেব্রুয়ারি সিলেকশনের তো সুযোগ নেই। সিলেকশনটা তো ওটারই পার্ট, যদি নেগোসিয়েশন হয় তাহলে তার পার্ট ছিল এটা। তাহলে যেহেতু নেগোসিয়েশনে হচ্ছে না, ফলে সিলেকশনের সুযোগ নাই, এই জন্য তো এইবার আসেন, ইলেকশন কেন হবে না? আশা করি বুঝতে পারছেন আপনি। জি, আবার ইলেকশন না হলেও আবার একটা প্রশ্ন আছে, আরেকটা সেটা করেছেন আক্তার হোসেন। দাদার কাছে প্রশ্ন, 14 তারিখের মধ্যে কেমন পরিবর্তন হতে যাচ্ছে? জামাত নির্বাচন বয়কট করতে পারে, কারণ দেশে হিন্দু ভোটাররা মনে হচ্ছে বিএনপি কে ভোট দিতে চায়, আর জামাত মনে করতেছে 55 নির্বাচন। হিন্দু ভোটাররা বিএনপি ভোট দিতে চায়, এটা উনি কিভাবে বলছেন আমি জানি না। না, এটা কোনো ইয়ে নাই, ধারণা আর কি, পারসেপশন থেকে বলছেন আপনি। মানে অ্যাজ ইফ জামাত হলো অ্যান্টি হিন্দু, বিএনপি হলো প্রো হিন্দু। না, এইভাবে ভাগ হয় নাই বাংলাদেশের ভোটাররা এখনো। ফলে এটা কোনো, আমি মনে করি না কোনো বাস্তবতা আছে।
জি আপনি বলেন এটা কিভাবে হবে যে আপনি গাজায় গিয়ে এমন একটা বাহিনী করবে যে বাহিনীর কাজ হবে যে নেতানিয়াহুর পক্ষে কাজ করা? হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনি যে এলিগেশন, এটা তো একটা ভয়ঙ্কর এলিগেশন। তো পাকিস্তান রাজি হচ্ছে না কেন? এখনো তো পাকিস্তানি রাজি হয় নাই। একজন লিখেছে, আমি একজন জামাত ইসলামের কর্মী হিসেবে গৌতম দাদার কথা পছন্দ করি। এই তো দাদা, এটা একটা খুব ভয়ঙ্কর এলিগেশন, এবং এটা আমার না মনে না, হয় এটা তো যে আমার এলিগেশন না। দেখেন না কেন ওরা বাস্তবে তাই করছে কিনা। আপনি কি মনে করেন একটা বেস্ট মানে অ্যাটলিস্ট এটা ফেয়ার নেগোসিয়েটর নেতানিয়াহু? ও তো আজকে নেগোসিয়েট যদি করে যে আসেন শান্তি চুক্তি করলাম, কালকে সে ওটা ভাঙবে। প্রতিদিন ভেঙে যাচ্ছে, যতবার করছে ততবার ভাঙতেছে। কিন্তু এখন এই আমার একটা শেষ প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হচ্ছে যে আমরা বুঝলাম যে আমেরিকা ব্ল্যাকমেইল করতে চায় ইউনূস সরকারকে, হয়তো এর পরবর্তীতে বিএনপি ক্ষমতায় বা জামাত ক্ষমতায় তাদের কেউ করবে, চেষ্টা করবে করতে। ভারত চাচ্ছে ওপেন একদম তারেক রহমানের সঙ্গে কথা বলতে, গোপনে গোপনে জামাতের সঙ্গে কথা বলতে। কিন্তু মনে করেন যে নির্বাচন হয়ে গেল, ক্ষমতায় আসলো বিএনপি বা জামাত, তারা যদি ইসরায়েল বা ভারতের সঙ্গে একটা নেগোসিয়েশন করে বা আলাপ আলোচনা করে, দেশের মানুষকে তো বোকা, দেশের মানুষ তো আবার গর্জে উঠবে। কারণ হাদির মৃত্যু দেখিয়ে দিয়েছে যে মানুষ ভারতের বিরুদ্ধে কতটা আসলে ক্ষোভ মানুষের। তাহলে ইচ্ছা করলে কি তারা এগুলো করতে পারবে? জনগণ কি বসে ওরা থাকবে? মনে করে, ইন্ডিয়া মনে করে, তারেক মনে করে এটা ম্যানেজেবল। কারণটা হচ্ছে পাবলিক মুড কোন দিকে সেইটা প্রকাশ পায় এমন কোন জনমত যাচাই, জরিপ, কোন ইলেকশন কিছুই হয় নাই গত 25 বছর। সবার ইয়ে কিন্তু মানে যেটা বলছে পারসেপশনের বেঞ্চমার্কটা হলো ওই 21 সালের ইলেকশন। ওই যে 33%, 36% আওয়ামী লীগ বিএনপি ভোটার। তো ওটা 2001 সালের পারসেপশন। এরপরে 25 বছর গেছে, যেখানে 4 কোটি ভোটার ঢুকছে যারা কমপ্লিটলি ইয়াং। ওদের মনোভাব কি আপনি জানেন? কিছু জানেন না। আপনি একটা সিদ্ধান্ত টানতেছেন। আমি মনে করি বাংলাদেশের ভোটিং পারসেপশন, ভোটিং এর ট্রেন্ড সম্পর্কে যে পারসেপশন, এটা ওল্ড, এটার কোনো বেসিস নেই। আপনি আন্দাজে এটা বলতেছেন। ফলে আর এই যে ডাকসু চাকসু যতগুলো ইলেকশন হয়ে গেল, আপনি এই ক্ষেত্রে যে রিফ্লেক্টেড যে এটা তো অ্যাটলিস্ট এখানে তো অন্তত কারচুপি হয় নাই। অথচ এটাকেও আপনি আমল করতে রাজি না কেন? ওটা জামাত দিচ্ছে তাই। এটা কোনো কথা হলো? তাতে আপনি তো আপনার পছন্দের রেজাল্ট না আসলে পছন্দ করবেন না, এটা তো হয়ে গেছে। তা হলো না তো আসলে। অ্যাটলিস্ট ওটুক বলে যে এডুকেটেড ক্লাসটা আমাদের এরকম ভাবতেছে, এটুক তো বলতে পারবেন। আমি আমি আসলে যেমন আমি আসলে প্রগতিশীলদের অবস্থা দেখি, মানে জামাত জিতছে বিশ্ববিদ্যালয়ের। প্রগতিশীল, শোন, প্রগতিশীল বা এই যে ডান বাম দিয়ে কথা বলা, কাউকে ব্যাখ্যা করার চেষ্টা করা, উনি তো বাম, উনি তো ডান, এই জাতীয় যারা যারা ব্যাখ্যা করে এদের মেথোডোলজিতে পচে গেছে। এটা হাঁটতে হাঁটতে শেষ হয়ে গেছে। স্টিল যেহেতু বিকল্প নাই তাদের কাছে, ফলে ওই পচা যেটা কাজ করে না ওই স্কেলটা নিয়ে আবার মাপামাপি শুরু করছে। আমি মনে করি যদি বাংলাদেশে একটা ফেয়ার ইলেকশন হবে কোনো একবার, হওয়ার পরে এরা যে মুখ চুন করে এই যে একবার ঘুরে ভাগবে, চুপে যাবে, বলে কেউ যাবে না।